জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় কিছুক্ষণ পর ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির, সর্বোচ্চ শাস্তি চান পরিবার ও রাষ্ট্রপক্ষ। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে চলছে ভোট গ্রহণ, জয়ের আশা বিএনপির। এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জামায়াতের। নিরাপত্তায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু, ৬ মাসের কম বয়সীরাও আক্রান্ত হওয়ায় জটিল হচ্ছে পরিস্থিতি। উৎকণ্ঠায় অভিভাবক, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকের। পাম্পে কমছে না ভোগান্তি, জ্বালানি সংকটে কর্ণফুলী নদীতে অচল শত শত লাইটার জাহাজ ও ট্রলার। ফার্নেস অকটেন নিয়ে মালয়েশিয়া থেকে এলো 2টি জাহাজ। লেবাননে হামলায় নিহত ছাড়ালো 250, আক্রমণের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। শনিবার ইসলামাবাদে তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজেল। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় কিছুক্ষণ পর। মানবতা বিরোধী অপরাধের এ মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর মধ্যে 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় 30 আসামির মধ্যে পলাতক 24 জন। ন্যায় বিচারের আশায় ট্রাইব্যুনালে এসেছেন তার পরিবার। আবু সাইদের ভাই বলেন, কয়েকজনের সাক্ষ্য না নেয়ার বিষয়টি বর্তমান চিফ প্রসিকিউটরকে অবগত করা হয়েছে। 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাইদ। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। তার মৃত্যুর পরই জুলাই আন্দোলন স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। আশা করি ন্যায় বিচার পাব। তবে কিছু সংঘর্ষ এখানে হয়েছে, কিছু আসামিকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। সে বিষয়গুলো আসলে আমাদেরকে কোনো অবগত করা হয় নাই। তো আমরা চাচ্ছি এই রায় প্রদানের মাধ্যমে যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয় এবং রায় প্রদানের পরে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রত্যাশার জায়গাটা কতটুকু পূর্ণ হলো। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় কিছুক্ষণ পরে ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এবং শেষে যদি বলতে চাই যে এই মামলাটি 2025 সালের 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে 27 আগস্ট সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করে ট্রাইব্যুনালের সামনে এবং পরবর্তীতে 28 আগস্ট এই মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু এবং প্রথম সাক্ষ্য দেন আবু সাইদের বাবা মকবুল হোসেন এবং পরবর্তীতে এই মামলাতে সাক্ষ্য দেন হাসনাত আবদুল্লাহ, এই মামলাতে সাক্ষ্য দেন চিকিৎসক, এই মামলাতে সাক্ষ্য দেন তার সহযোদ্ধারা এবং পরবর্তীতে এই সাক্ষ্য গ্রহণ শেষ হয় এই বছরের জানুয়ারিতে এবং পরবর্তীতে যখন যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন থেকে বলা হয় যে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করা হয় এবং পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরাও তারা দাবি করেন যে এই মামলার সাথে আসলে তাদের আসামিদের কোনো সম্পৃক্ততা নেই এবং পরবর্তীতে এই যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর এই মামলাটির রায়ের দিকে আগায়। তবে বলতে চাই যে এই মামলাতে 24 জন আসামি পলাতক রয়েছেন এবং সে সাথে যে 6 জন আসামি সেই আসামিরা গ্রেফতার রয়েছে এবং একটু আগেই কিন্তু তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং সেই আসামিদের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং সাবেক বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। এর সাথে রয়েছে নেতাকর্মীরা, যারা ছাত্রলীগ নেতাকর্মীরা, ইমরান চৌধুরী সহ 6 জনকে এই মামলায় যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন তোলা হয়েছে। যদি একটু দর্শকদের উদ্দেশ্যে মনে করে দিতে চাই তাহলে বলতে চাই যে 2024 সালের 16 জুলাই ঠিক 2:17 যে আবু সাইদ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, তাকে পুলিশ গুলি করে এবং সেখানে যে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে উঠে আসে যে সেখানে তাকে গুলি করা হয়, তাদের মধ্যে আমির হোসেন এবং সুরঞ্চন্দ্র রায় ছিলেন এবং পরবর্তীতে তাকে যখন তার যখন মৃত্যু ঘটে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে চিকিৎসা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং সে সময়কার যে উপর মহল থেকে নির্দেশনা আসে সেখানে সালমান এফ রহমানেরও নির্দেশনা আসে, এরপর আইজিপি
নির্দেশনা আসে তার থেকে কোনোভাবে চিকিৎসা না দেওয়া হয় এবং তার সুরতহাল রিপোর্ট যাতে বদলে দেওয়া হয়। এবং এখন পর্যন্ত যেহেতু রায় ঘোষণা শুরু হয়, কিছুক্ষণের মধ্যে আসলে রায় ঘোষণা শুরু হবে, তখন আমি জানাতে পারবো যে এই যে আবু সাঈদ মামলার যে 30 জন আসামি যে করা হয়েছে সেই 30 জন আসামি ভাগ্যে কি রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বগুড়া 6 সদর এবং শেরপুর 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন ওবায়দুল হক। শুরুতেই যাচ্ছি আওয়ালের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে সকাল 7:30টা থেকে একযোগে 150টি ভোট কেন্দ্রে কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্যালটের মাধ্যমে এই আসনের 4,54,000 ভোটার কিন্তু তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করছেন 835টি ভোট বুথে। এবং এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে কিছুক্ষণ আগে জামাতে ইসলামী যিনি প্রার্থী আছেন এই আসনের আবিদুর রহমান সোহেল, তিনি সংবাদ সম্মেলনে কিন্তু বিভিন্ন কেন্দ্রে আসলে তার যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বাধা দেওয়ার আসলে অভিযোগ করেছেন। এছাড়াও একটি কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার আগে থেকেই তার কেন্দ্রের যেই তার নির্ধারিত আসলে স্বাক্ষর সেখানে কয়েকটি অধিক স্বাক্ষর করেছিল বলে অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন করেছেন। অপরদিকে বিএনপি প্রার্থী যিনি আছেন রেজাউল করিম বাদশা, সকালে কিন্তু তিনি তার যেই নিজ কেন্দ্র রয়েছে হাসনা জাহানে সেখানে ভোট দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি এই আসনটি আসলে বরাবরই জিয়া পরিবারের আসন সেটি উল্লেখ করে কিন্তু আসলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু যে ভোট কেন্দ্রগুলো রয়েছে কোথাও কিন্তু বড় ধরনের কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। এখনো পর্যন্ত 4.5 ঘন্টায় ভোট কেন্দ্রগুলোতে আসলে 10 থেকে সর্বোচ্চ 18% ভোট আসলে কাস্ট হয়েছে। তবে শহরের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এখানে আমরা বগুড়া সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছে, এখানে পুরুষ কেন্দ্রে আসলে ভোটার রয়েছেন 2303 জন এবং নারী কেন্দ্রে ভোটার আছে কিন্তু 2605 জন। তবে এই যে ভোটারগুলো রয়েছেন এখানে প্রতি মিনিটেই কিন্তু আসলে দীর্ঘ লাইন না থাকলেও ভোটাররা আসছেন। বিশেষ করে বয়োবৃদ্ধ বা প্রবীণ ভোটার যারা, তাদের উপস্থিতির হারটাই কিন্তু এখন পর্যন্ত এখানে সবচাইতে বেশি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও কিন্তু আসলে পুরো যে ভোট এলাকা রয়েছে এটিতে চোখে পড়ার মতো ছিল। তো বগুড়ায় উপনির্বাচনের খবর নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। শেরপুরে জাতীয় সংসদ নির্বাচনের খবর জানাবেন সহকর্মী ওবায়দুল হক। স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনও কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছিল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখনো পর্যন্ত কিন্তু সেই ভোট গ্রহণ চলছে। আমরা এখন রয়েছি ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এখানে কিন্তু সকাল থেকেই ভোটাররা একে একে আসছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করছেন। আমি সর্বশেষ 4 ঘন্টার তথ্য যদি জানাই, এখনো পর্যন্ত এই শেরপুর 3 আসনে 24.02% কিন্তু ভোট কাস্ট হয়েছে। এবং আমি যে কেন্দ্রটিতে এই মুহূর্তে আছি ধানশাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এখানে মোট ভোটার রয়েছে 3725 জন। এখানে 11:30 পর্যন্ত কিন্তু 28.61% ভোট কাস্টিং হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে সকাল থেকেই ভোটাররা একে একে আসছেন। তবে বিশেষভাবে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষণীয় এবং তারা কিন্তু বেশ প্রতিটি কেন্দ্রেই আমরা বেশ তাদের সরব উপস্থিতি লক্ষ্য করেছি। বিশেষ করে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, যে প্রতিটি কেন্দ্রে কিন্তু 6 জন করে পুলিশের সদস্য এবং 13 জন করে আনসার সদস্য রয়েছে, 1 জন করে বডি অন ক্যামেরা রয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনী বিজিবির যে স্ট্রাইকিং ফোর্স তারা কিন্তু প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছেন। আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে সেনাবাহিনী এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই কেন্দ্রটিতে এসে তারা দেখেছেন। এবং বলা চলে যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে শেরপুর 3 আসনের ভোট গ্রহণ চলছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম শেরপুর এবং বগুড়ায়। দেশে হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় জটিল হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
হাম সংক্রমণে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে শিশুদের ভিড়। রাজধানীর চিত্র একই। রাজধানীর যে কয়টি হাসপাতালে হামের চিকিৎসা দেয়া হচ্ছে সেই হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে, বিশেষ করে ঢাকার শিশু হাসপাতাল, কোভিড ডেডিকেটেড হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতাল। এই হাসপাতালগুলোতে নিয়মিতই যে রোগীর সংখ্যা সেই সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেই হামে আক্রান্ত হয়ে প্রায় 250-র বেশি শিশু ভর্তি আছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তবে ভালো খবর যেটি সেটি হচ্ছে আজকেও এখান থেকে অনেক শিশুই ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং এখানকার যে অভিভাবকরা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে বেশিরভাগ শিশুই কারো না কারো সংস্পর্শে এসেই আক্রান্ত হচ্ছে এবং এক এক পরিবারে একাধিক শিশুও আক্রান্ত হচ্ছে তাদের যে সংস্পর্শে এসে সেই সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে। তো এই বিষয়ে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। চিকিৎসকরাও যেটি বলছেন যে এই হাম অত্যন্ত ভয়ানক সংক্রামক ব্যাধি এবং এটি অন্যান্য যেই সংক্রামক ব্যাধি রয়েছে সেই সংক্রামক ব্যাধি থেকে কয়েক গুণ বেশি সংক্রমণ ছড়ায় এবং অত্যন্ত দ্রুত ছড়ায়, যার কারণেই আসলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন এবং বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে আইসোলেটেড করার এবং তাদেরকে যাতে অন্যান্য যে সুস্থ অর্থাৎ যারা আক্রান্ত হয়নি সেসব শিশুদের সাথে যাতে মিশতে না দেওয়া হয় সেসব পরামর্শই চিকিৎসকরা দিচ্ছেন এবং সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল রাজধানীর ডেডিকেটেড হাসপাতাল থেকে হামে আক্রান্তদের সবশেষ তথ্য আমার কাছে। যুক্ত ছিলাম রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। সময় সংবাদে আরও থাকছে। পাহাড়ি উৎসবের রং রাঙামাটি ও খাগড়াছড়িতে বৈশাখের বর্ণা ঢোলারি। এবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব নামে উদযাপন হবে বর্ষবরণ। জাতীয় জ্বালানি তেলের জন্য আজও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর এই যে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, এখানেও কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখেছি সকাল থেকে। কেননা জানতে পেরেছি এখানকার যে চালক আছে তাদের সাথে কথা বলে ভোর 5টা, কেউ আবার রাত 3টা থেকেও কিন্তু সিরিয়াল দিয়েছেন। আমরা যদি একটু সিরিয়ালের চিত্রটা এখন একটু দেখাই যে এখানকার আগত বাইক চালক এর পাশাপাশি প্রাইভেট কার বা অন্যান্য গাড়ির চালকরা কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে। কিছুক্ষণ আগেই এখানকার যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডিজেলের চাহিদা গত বছরের তুলনায় এই বছরে প্রায় 1.5 থেকে 2 গুণ বেশি তারা পেয়েছে, আনুমানিক প্রায় 3 লাখ লিটার। এর পাশাপাশি একটু যদি আমরা অক্টেনের কথা বলি, এই যে এখন পর্যন্ত গত মার্চের যে শেষ সময় পর্যন্ত এখানে সাপোর্ট পেয়েছেন, যে পরিমাণ সাপোর্ট পেয়েছেন তারা সেই পরিমাণ কিন্তু মানুষকে দিয়ে যাচ্ছেন এরকম বলছেন। কিন্তু যদিও একটু তেলের আশায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষের দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন। এই যে তেল এখন অনেকের কাছে মনে হচ্ছে সোনার হরিণ। কেউ এই তেলের পিছে ঘুরে, এই তেলের পিছে দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে তারা তাদের যে কর্মঘণ্টা সেটি নষ্ট করেছেন। অনেকে গাড়ির মধ্যেই কিন্তু দুপুরে খাবারের প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ সকালের নাস্তা সেরেছেন। আসলে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে কিন্তু মুক্তি চায় তারা চান সরকার এই যে তাদের কর্মঘণ্টা ব্যয় হচ্ছে সেই কর্মঘণ্টাটি যেন দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে, সেই যেন পরিস্থিতি সরকার তৈরি করে। আসলে এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে অনেকেই সকালে অফিসে এসে কিন্তু অফিসে কোনো রকম এন্ট্রি করে আবার বের হয়েছেন। কেননা অনেকে বলছেন যে দীর্ঘ সময় ধরে এই যে বাইকের সিরিয়ালের থেকে তাদের যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে সেটা কিন্তু অফিসের মাধ্যমে কিন্তু আসলে যাচ্ছে। অন্যদিক থেকে আরেকটু বলতে চাই যে এখানকার এই যে এই সিরিয়ালে দাঁড়িয়ে অনেকে বলছেন যে তারা তাদের যে দুপুরের সময়টি পার করে এই যে এখন 12টা বাজতে চললো, অলরেডি দুপুর হতে শুরু করলো, সেই দুপুরের মধ্য দিয়ে কিন্তু অনেকে বিকেল পার করবেন। কেননা যারা ভোরে আসছেন তারা সকাল 11টা থেকে 11:30টার মধ্যেই কিন্তু তেল পেয়েছেন। তবে সর্বোপরি বলা যায় যে এই যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কিন্তু স্বাভাবিক হওয়াটা এটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। সেই
স্বাভাবিক হওয়ার দাবি কিন্তু এখানকার আগত চালকরা জানাচ্ছেন। এ ছিল আমার কাছ থেকে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণিতে। এদিকে মালয়েশিয়া থেকে অকটেন অফ ফার্নেস অয়েলবাহী দুটি জাহাজ দেশে পৌঁছেছে। বুধবার রাতে 26,000 টন অকটেন নিয়ে সেন্ট্রাল স্টার ও 25,000 টন ফার্নেস তেল নিয়ে ইস্টার্ন কুইন্স নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ে। সকালের জোরে জাহাজ দুটি বহির্নোঙর থেকে পাইলটিং করে পতেঙ্গার ডনফিল্ড জেটিতে আনা হয়। এরপর শুরু হয় খালাস প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে জাহাজ আসছে বন্দরে। যুদ্ধ শুরুর পর থেকে 31 মার্চ পর্যন্ত মোট 38টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। এছাড়া এপ্রিলের প্রথম সপ্তাহেই আরও 6টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাওয়াত। দেশে ফিরিয়ে প্রয়োজনে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে কথা জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোক্তার আহমেদ জানান, সংঘাতে এখন পর্যন্ত 7 বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে দেশে ফিরেছে 5 জনের মরদেহ। একজনের লাশ সেখানেই দাফন করা হয়েছে। বাকি থাকা একটি মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ আর্থিক অনুদান দেওয়ার কথা জানান তিনি। মধ্যে আজকে আমরা যে লাশটা গ্রহণ করলাম এটা হচ্ছে 5ম লাশ। একটি লাশ এমন একটি অবস্থায় ছিল যেটা ওখানেই দাফন করা হয়েছে, আর শুধু একটি লাশ এটা প্রক্রিয়াধীন আছে, এটা এখন আমরা পাইনি। যেহেতু এটা ডকুমেন্টেড লাশ, ডকুমেন্টেড কর্মী ছিলেন তিনি, সেই ক্ষেত্রে তিনি 3 লক্ষ টাকা পাবেন। ইন্স্যুরেন্স না থাকার কারণে 10 লক্ষ টাকাও পাবেন না, কিন্তু 3 লক্ষ টাকা পাবেন, সেটা একটা প্রসেস আছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে একজন মানুষও গুম কিংবা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, কোনো মানুষ যেন মিথ্যা ও গায়েবী মামলার শিকার না হয় সে বিষয়ে কাজ করছে সরকার। এর আগে বিরোধী দলের আপত্তি সত্ত্বেও জাতীয় মানবাধিকার কমিশন বহিরোহিতকরণ ও পুনঃপ্রচলন অধ্যাদেশ বিল সংসদে পাশ হয়। অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশটির নানা অসঙ্গতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, অধিকতর যাচাই ছাড়া এখনই আইনটি পাশ করা সম্ভব নয়। বিলটির বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের সময় জাতীয় মানবাধিকার কমিশন বিএনপির দমন কমিশন হিসেবে কাজ করছে। আগের আইনটি পুনঃপ্রচলন করা হলে অপব্যবহার হবে। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যায়, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। পরামর্শ যাচাই বাছাই ছাড়া এই আইন, এই অধ্যাদেশ পাশ করা সম্ভব নয় বলেই একই সাথে মানবাধিকার কমিশন যাতে বাংলাদেশে খালি না থাকে জায়গাটা, 2000 আইনটাকে রেস্টোর করতে বলছি। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, Thai Aluminium, the better is now the best. সময় সংবাদে আরও থাকছে। চ্যাম্পিয়ন্স লিগে হার সঙ্গী বার্সেলোনার 19 বারের চেষ্টায় ন্যু ক্যাম্পে হাসল অ্যাটলেটিকো মাদ্রিদ। 2-0 গোলের জয় রোজি ব্লাঙ্কোদের দাপট দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি। এবার বাণিজ্যের সংবাদ। প্রায় $20 লাখ রফতানি আয় দেশে প্রত্যাবর্তন না হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে রফতানি আয় প্রত্যাবর্তন সংক্রান্ত ডিসকাউন্ট কমিটি। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিসকাউন্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 14টি প্রতিষ্ঠানের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বলে সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় বাংলাদেশ ব্যাংক ছাড়াও বিজিএমইএ, রফতানি উন্নয়ন ব্যুরো, অর্থ মন্ত্রণালয়, এনবিআর এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যে 14টি প্রতিষ্ঠানের অর্থ ফেরত আসবে বলে ধরা হয়েছে, এর মধ্যে কয়েকটি কোভিডকালীন দেউলিয়া, কেউ শিপিং এজেন্ট জালিয়াতিতে ক্ষতিগ্রস্ত। কোনোটির ক্ষেত্রে বাইং হাউসের অসহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও 7টি প্রতিষ্ঠানের রফতানি আয় প্রত্যাবর্তন না হলেও পর্যাপ্ত নথিপত্র নেই মর্মে তা ফিরিয়ে দেওয়া হয়।
14টা কেস ছিল, 14টা কেসের মধ্যে 7টা কেস ওনারা অ্যাপ্রুভ করেছে, যেটা যথাযথ যুক্তি ছিল অ্যাপ্রুভ করার, আর 7টা কেস রিফিউজ করে দিয়েছে। যেটা দলিল প্রমাণাদিক আরও কিছু ওনারা চেয়েছে, ওগুলো দিলে হয়তো পরবর্তী মিটিংয়ে সেটা যদি সঙ্গত যুক্তি থাকে তাহলে অ্যাপ্রুভ করবে আর কি। উৎসবে রঙের পাহাড় রাঙামাটিতে অনুষ্ঠিত হলো বিজু সাংরাই বৈশুক বিহু উদযাপন পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা। সকালে পৌরসভা প্রাঙ্গণে সমবেত নৃত্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নিজেদের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি অধিকার আদায়ে সোচ্চার ছিলেন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ। বৈশাখী নামে নয়, এবার নববর্ষ বিভিন্ন সম্প্রদায়ের উৎসব নিজ নিজ নামে উদযাপন হবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় পড়া চলছে। আবারও সরাসরি যাচ্ছে সেখানে। 26 নম্বর আসামি নুরুল আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মাহবুবুর রহমান বাবু পলাতক এবং 28 আসামি একে আমির হোসেন এলায়াস আমু পলাতক। এর বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তার আমাদের দোষী সাব্যস্তক্রমে প্রত্যেককে যথাক্রমে 3, 3, 5, 3 বছরের শ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আপনারা একটু ক্রমটা মিলাইয়া নিয়েন নাম থেকে। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুল মন্ডল পলাতক, 26 নম্বর আসামি নুরুল আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান এলাস বাবু পলাতক এবং 28 নম্বর আসামি একে আমির হোসেন এলাস আমু পলাতককে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 4 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হবে। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলাস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তার আমাদের দোষী সাব্যস্তক্রমে তাহার হাজত বাসকালীন সময়কে সাজার মেয়াদ গণ্য করে দণ্ডাদেশ প্রদান করা হয়। পিরিয়ড আন্ডারগান পিরিয়ড আন্ডারগান অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তার সাজার মেয়াদ সমাপ্ত হয়েছে বলে বিবেচনায় তাকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হচ্ছে। 25 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলাস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 4 নম্র কাউন্টে খালাস প্রদান করা হলো। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সরওয়াত হোসেন এলাস চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে সাব্যস্তক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডের যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এর বেশি। রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। হোয়াইট হাউস দাবি করেছে যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এদিকে হামলার জেরে হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তারেক হাসান শিবন। ধন্যবাদ আপনাকে। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।